বেনজিরের মাথায় গুম খুন সহ অন্তত ২০ মামলার খড়গ। দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ। ডক্টর জাহিদকে ভারত ঢুকতে না দেয়ায় বাংলাদেশের তীব্র নিন্দা, দিল্লির দূতকে ডেকে কড়া প্রতিবাদ। তোয়াজ তোষণ নয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যাশা প্রধানমন্ত্রী। টেলিভিশন সম্পাদকদের সাথে বৈঠক। ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা নগদ সহায়তা, দ্রুত নিরপেক্ষ বোর্ড গঠনের ঘোষণা। স্পেনের বিশ্বকাপ মিশন শুরু রাতে, প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে। আলাদা ম্যাচে নামছে আরও ৪ দল। এবং যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা, শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি সই, উদ্যোগকে স্বাগত ঢাকার। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যে 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টের শিরোনামগুলো। পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ, আমি নাবিলা সোহার। দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে কি আদৌ দেশে ফিরে আনা সম্ভব? দুবাই সরকার কি ফিরিয়ে দেবে তাকে? এসব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে জনমনে, তখন তাকে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। বিশ্লেষকরা বলছেন, সরকার প্রয়োজনীয় নথির কাজ ঠিকঠাক করতে পারলে বেনজিরকে ফিরিয়ে আনা সম্ভব। তার আগে প্রমাণ করতে হবে মামলা উদ্দেশ্য প্রণোদিত নয়। বিস্তারিত ফয়সাল হোসেনের রিপোর্টে। রোববার দুবাইয়ে গ্রেপ্তার হন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। সরকারের ঘোষণার পর কাজ শুরু করেছে ইন্টারপোলের সঙ্গে কেন্দ্রীয় যোগাযোগ ও সমন্বয়কারী সংস্থা এনসিবি। আইনজীবী বলছেন, বাংলাদেশকে আগে প্রমাণ করতে হবে বেনজিরের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার নয়, বরং এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, অর্থ পাচার বা সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। দুবাইয়ের কোনো সন্ত্রাসীও যদি বাংলাদেশে থাকে, তাহলে ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকে, তাকে সে ওই দেশে নিয়ে যাবে। ঠিক বাংলাদেশের সন্ত্রাসীও একই কায়দায় ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে 2024 সালে আমি জেনেছি যেটি হয়েছে, তার মাধ্যমে ওগুলা আনা সম্ভব। বেনজিরকে ফেরাতে অপরাধের বিবরণ, আইন ও শাস্তির বিধান, আদালতের আদেশসহ বেশ কিছু নথি পাঠাতে হবে বাংলাদেশকে। এসব নথি যাচাই বাছাইয়ের পর সেদেশের আদালত দেখবে যে অপরাধের অভিযোগে বাংলাদেশের বেনজির আহমেদকে ফেরাতে চাইছে তা আরব আমিরাতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। পুলিশ সদর দপ্তরে এনসিপি শাখা থেকে মিনিস্ট্রির মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি লেখা হবে ইউএই সরকারকে। ইউএই সরকার সেই চিঠির পরিপ্রেক্ষিতে এবং ইন্টারপোলের অনুরোধে তাকে বাংলাদেশে ব্যাক করানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। তবে একটু টাইম লাগবে, এটা হয়তো 1 মাস 1.5 মাস লেগে যেতে পারে। আর বেনজিরের মতো দুর্নীতিবাজকে ফেরাতে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ সুশাসনের জন্য নাগরিক সুজনের। অনেক রকম জটিলতা আছে এবং তিনি এখন বিদেশি নাগরিক, অনেক অন্য দেশের নাগরিক। তাকে ওইসব দেশের কি ভূমিকা থাকবে এবং একই সাথে দুবাই তারা কি ধরনের ভূমিকা নেবে তার উপর নির্ভর করবে তাকে ফেরত আনা যাবে কিনা। দুদকের 6টি মামলা ছাড়াও বেনজিরের বিরুদ্ধে গুমখুন সহ একাধিক মামলা রয়েছে। দেশে ফিরলে তাকে এইসব মামলারও মুখোমুখি হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ভর্তি ট্রাক কিংবা রাতের অন্ধকারে শাপলা চত্বরে গুলি করে মানুষ মারা, এমন অসংখ্য অপরাধ বেনজির আহমেদের ব্রেইন চাইল্ড। তার বিরুদ্ধে রয়েছে অন্তত 20টি মামলা, এর মধ্যে 10টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন। বিচার চলছে গুমের মামলার। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, দেশে আনা হলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। শেখ হাসিনার ক্ষমতার একেবারে শেষ দিকে একের পর এক প্রকাশ হতে থাকে বেনজির আহমেদের দুর্নীতির খবর। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মামলা হয় পুলিশের সাবেকেই মহাপরিদর্শকের বিরুদ্ধে। গুম খুন, শাপলা চত্বর হত্যা, পাসপোর্ট জালিয়াতি সহ
অন্তত 20টি মামলার খড়ক বেনজির আহমেদের ওপর, যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে 10টি মামলা। তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং প্রত্যেকটার সাথে তার কানেকশন আছে। এবং এর মধ্যে ইতিমধ্যে আমাদের তিনি যখন র্যাবের প্রধান ছিলেন তখন গুমের সাথে যেগুলো অলরেডি চলমান আছে তার মধ্যে বিচার চলছে। চিফ প্রসিকিউটর জানান বেনজির আহমেদকে দেশে ফেরানোর পর হাজির করা হবে ট্রাইব্যুনালে, কেননা শাপলা চত্বর হত্যার মাস্টার মাইন্ড হিসেবে তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। তিনি শাপলা চত্বরের মামলায় অন্যতম কুশীলব ছিলেন আসামি। তার বিরুদ্ধে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তাকে যদি বাংলাদেশে আনা হয় আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে, যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলোতেও তাকে রিমান্ডে নেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন বেনজিরকে ফেরানো সহজ হবে না। সব আইনি প্রক্রিয়ার পাশাপাশি সরকারকে হতে হবে আন্তরিক। তাকে ফিরিয়ে আনার বিষয়টা আসলে একটা জটিল প্রক্রিয়া। এখানে আসলে বিষয়টা নির্ভর করছে আরব আমিরাতের সরকারের উপর বিশেষ করে, এবং আমাদের সরকার যত দ্রুততার সাথে আন্তরিকতার সাথে বিষয়টা নিয়ে তারা প্রচেষ্টা চালাবে। পালিয়ে যাওয়ার পর বেশ কটি দেশের পাসপোর্ট নিয়ে ঘুরে বেরিয়েছেন বেনজির। একজন সাবেক পুলিশ প্রধানের কয়েক দেশের পাসপোর্টের বিষয়টিও খতিয়ে দেখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে ভারত ঢুকতে না দেয়া এখন টক অব দ্য কান্ট্রি। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আর ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনায় ফের ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন বাড়বে। দিল্লিতে আয়োরা আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের, কিন্তু বাদশাতে দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও রোববার রহস্যজনক কারণে তাকে দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি। বিমানবন্দরে 3.5 ঘন্টা জাহিদুর রহমানের সাথে কি হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পরে ফিরতি ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী উপদেষ্টা। পুরো ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আর প্রতিমন্ত্রীর মতে এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। We don't expect this kind of events to happen, but আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এদিকে জাহিদুর রহমানকে ভারতে ঢুকতে না দেওয়ায় চরম নাখোশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারেকে ডেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। আলোচিত ঘটনাকে সম্পর্ক উন্নয়নে ভারতের কথার বরখেলাপ হিসেবে দেখছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এটা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারত সম্পর্কের উপরে একটা প্রভাব তো বিস্তার করবেই। আমি মনে করি যে এই জায়গাতে আরেকটু দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন ছিল ভারতীয় কর্তৃপক্ষের, কারণ উপদেষ্টা যখন ভারতে ভ্রমণ করছেন সেটা রাষ্ট্রের প্রয়োজনেই ভ্রমণ করছিলেন, এটা তার ব্যক্তিগত কোনো সফর নয়। ফলে এই জায়গাতে আমার মনে হয় ভারতের অভ্যন্তরীণ ব্যুরোক্রেটিক কাঠামোর ক্ষেত্রে যেরকম দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক যে ধরনের বার্তা আমরা পাচ্ছি সেটা বাংলাদেশ ভারতের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও কঠিন করে তুলবে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল। এমন সময় এই ঘটনা দুদেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পুশিং, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শাহবাগে 11 দলের সমাবেশে এসব বলেন বক্তারা। এ সময় দিল্লি থেকে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টাকে ফেরত পাঠানোর ঘটনার নিন্দা জানান 11 দলের নেতারা। লাল সবুজের পতাকাকে পাহারা দেওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সংসদে নারীদের দলগতভাবে কটাক্ষ করার মুরদ থাকলেও সীমান্তে পুশিনের প্রতিবাদের মুরদ নেই বিএনপির।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনের শিকার 2 শিশুসহ 9 জন শূন্যরেখায় মানবেতর সময় কাটাচ্ছেন। বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠকের পরও কোনো সমাধান না আসায় শূন্যরেখায় দিন কাটছে তাদের। রোববার রাতে রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী। এদিকে 4 দিন পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে 12 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। দলীয় সাংবাদিকতা কিংবা তোয়াজ তোষণ নয়, বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সরকার প্রধানের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদকরা। তারা বলেছেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি, পেশাগত সুরক্ষা সহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন টেলিভিশন চ্যানেলগুলোর প্রধানরা। দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি, গণমাধ্যমের সুরক্ষায় নীতি সহায়তা এবং দেশ গঠনে মিডিয়ার ভূমিকা নিয়ে এ সময় আলোচনা হয়। দুপুর 1:30টার দিকে শুরু হয়ে প্রায় 4টা পর্যন্ত চলে বৈঠক। সিনিয়র সাংবাদিকরা জানান, টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো, পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সরকার প্রধানের সাথে আলোচনা হয়। দলীয় সাংবাদিকতা তোয়াজ তোষণকে নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী। আগের মতো দলীয় সাংবাদিকতা আর সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ তোষণ এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা। ওয়েজ বোর্ড এবং বেতন কাঠামো, টেকনিক্যাল ইস্যু, ডিজিটালাইজেশন এগুলো নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয় এবং দ্রুত সমাধান হবে বলে উনি বিশ্বাস করেন। কিছু আইনি সুরক্ষার প্রয়োজন রয়েছে এবং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে সে ধরনের একটা ইতিবাচক পরিবেশ রচনার ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়টি প্রধানমন্ত্রী খুবই মনোযোগ দিয়ে শুনেছেন দীর্ঘ সময় ধরে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, নীতি সহায়তার ব্যাপারে সাংবাদিকদের অনুরোধ গুরুত্বের সাথে নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সাথে সমাজ ও দেশ গঠনে গণমাধ্যমের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘ সময় ধরে উনি খোলামেলা কথা বলেছেন, উনি কথাগুলো শুনেছেন এবং উনি বলেছেন যে আগামী দিনগুলোতেও এভাবে মিডিয়ার সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে উনি কথা বলবেন, মত বিনিময় করবেন, কথা শুনবেন, কথা বলবেন। প্রেস সচিব বলেন, অংশীজনরা মিলে একটি সুনির্দিষ্ট নীতি কাঠামো তৈরি করলে গণমাধ্যম খাতের বিদ্যমান সমস্যাগুলো নিরসন করা সম্ভব হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। পরিচালক পর্ষদ ভেঙে দেওয়ার পরেও গ্রাহকদের আমানত তুলে নেয়ার চাপে ইসলামী ব্যাংক। পরিস্থিতি সামাল দিতে আরও 2,500 কোটি টাকার নগদ সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক, যা দিয়ে সংকট কাটিয়ে ওঠার আশা নতুন প্রশাসকের। জানিয়েছেন, নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন করা হবে পর্ষদ। নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তৈরি হওয়া অস্থিরতা ঠেকাতে অবশেষে ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ। রোববার রাতে খুরশিদ আলমের পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে। গ্রাহকদের স্বার্থ রক্ষায় এমন সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব নিয়ে সোমবার ইসলামী ব্যাংকে যান প্রশাসক জহির হোসেন। পরে কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, ইসলামী ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখার পাশাপাশি দ্রুতই নিরপেক্ষ সদস্যদের নিয়ে গঠন করা হবে নতুন পর্ষদ। আমাকে এখানে দেওয়া হয়েছে যাতে কোনো আপনার ব্রেক না পড়ে, সেজন্য। ঠিক আছে, তো হোপফুল যে আমরা যে এটা আপনারা শীঘ্রই হয়তো আপনারা এটা পাবেন এবং একটা সুন্দর বোর্ড পাবেন, নিরপেক্ষ বোর্ড পাবেন, যেটা থাকবে সকল সমালোচনার ঊর্ধ্বে। এ সময় ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি আস্থা ফিরিয়ে আনতে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে মিলেছে 5,000 কোটি টাকার তারল্য সহায়তা। গ্রাহকদের আতঙ্ক ছিল যে তারা টাকা ফেরত পাবে কিনা পাবে, সেক্ষেত্রে গতকালকে থেকে আমরা নির্বিচ্ছিন্নভাবে আমরা তাদেরকে টাকা সরবরাহ করতেছি। ক্যাশ শর্টেজ আমাদের ক্রমান্বয়ে আমরা ওয়ার্কআপ করতেছি এবং সব সার্ভিসগুলো আগে যেরকম ছিল এজ ইট ইজ এগুলো চালু হয়ে যাবে। এদিকে পরিচালনা পর্ষদ ভাঙার পরও আমানত উত্তোলনের চাপ রয়েছে ইসলামী ব্যাংকে। শাখাগুলোতে বাড়তি ভিড় ছিল গ্রাহকদের। সংবাদ সম্মেলন করে একপাক্ষিকভাবে পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সেই 7 দফা দাবির মধ্যেই আংশিক দাবি পূরণ হয়েছে। আমাদের 7 দফা দাবি এখনো আমরা 7 দফা দাবির পক্ষে
রয়েছে। ফলে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। গত 24 মে পদত্যাগ করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক জুবাইদুর রহমান। একই দিনে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে। এরপর থেকে শুরু হয় নতুন করে অস্থিরতা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। রাতে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ নবাগত দল কেপ ভার্দে। অন্য ম্যাচে বেলজিয়াম মুখোমুখি হবে মিশরের। আটলান্টায় দে লা ফুয়েন্তের শিষ্যরা নামবে রাত 10টায়। সিয়াটল স্টেডিয়ামে বেলজিয়াম মিশর লড়াই রাত 1টায়। অন্য ম্যাচে মায়ামিতে ভোর 4টায় উরুগুয়ের প্রতিপক্ষ সৌদি আরব। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অভিষেকের অপেক্ষায় থাকা এক দেশ। তবে মঞ্চটা বিশ্বকাপ বলেই সতর্ক স্পেন। কেপ ভার্দে ম্যাচ তাই যাদের কাছে আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারের আসরের ম্যাচগুলো দেখবেন খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ফলাফল আগে থেকে অনুমান করার কোনো সুযোগ নেই। আমার মতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি একদমই সহজ হবে না। প্রতিপক্ষের শক্তিমত্তার প্রতি সমীহ স্পেন বসের। ক্যামেরুনকে বিদায় করে বিশ্বকাপে জায়গা নেওয়া কেপ ভার্দে চমক দেখানোর অপেক্ষায়। তবে আসর শুরুর আগে লা রোহা ফিউটিডেরাই সুখবর। শঙ্কামুক্ত দলটির তারকা লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস আর ভিক্টর মুনোজও সেরে উঠছেন। সবচেয়ে দারুণ খবর, লামিন ইয়ামাল সেরা ছন্দে আছে। নিকো আর ভিক্টরও ভালো করছে। কেপ ভার্দে ম্যাচ খেলতে প্রস্তুত, তবে তারা শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এইচ গ্রুপে স্পেনের বাকি দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব। এদিকে জি গ্রুপ ফেভারিট হিসেবে দাপুটে জয় আসর শুরু করতে চায় বেলজিয়াম। দলের শক্তিমত্তা, ফিফা র্যাঙ্কিং কিংবা বিশ্বকাপের অতীত সাফল্য রেড ডেভিলদের পক্ষে। সবশেষ 6 ম্যাচে অপরাজিত কেভিন ডি ব্রুইনারা। অন্যদিকে বিশ্বকাপে প্রথম জয়ে চোখ মিশরের। গ্রেটেস্ট শো অন আর্থে 3 আসরের 7 ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি ফারাওরা। বেলজিয়াম ম্যাচে মোহামেদ সালাহদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে মুখোমুখি পরিসংখ্যান। রেড ডেভিলদের সাথে 5 দেখায় 3 জয়ে এগিয়ে মিশর। রিফাত হোসেন, চ্যানেল 24। খেলার আরও খবর জানাবো। যুক্তরাষ্ট্রের কানসাস যেন বিশ্বকাপের রঙে রেঙেছে। এই শহরেই আর্জেন্টিনার বেস ক্যাম্প। আকাশী নীল জার্সিতে মুখর চারপাশ। বাংলাদেশি সাংবাদিক দেখে গানে গানে অভিনন্দন জানিয়েছে লাল সবুজের দেশকে। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। আর্জেন্টিনার জন্যই যেন সুন্দর ক্যানসাস। বিমানবন্দর থেকে বিশ্বকাপের উত্তাপের দেখা মিলে। ব্যানার, হোর্ডিং, ফিফা স্টোর সবকিছুই জানান দিচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থের ভেন্যু এই শহর। তার চেয়েও বড় আলবি সেলেস্তেদের নীল ঢেউ। আকাশী নীল জার্সিতে মুখর চারপাশ। গান, আড্ডায় মাতিয়ে রেখেছে আর্জেন্টিনা সমর্থকরা। স্রোতের মতো আসছেন তারা নানা প্রান্ত থেকে। পরিচ্ছন্ন সাজানো গোছানো শহরে উত্তাপের বাড়াবাড়ি না থাকলেও সবাই জানে বিশ্বকাপ হচ্ছে। 94-এর সাথে 26-এর এটাই পার্থক্য। আর্জেন্টিনার রুদ্ধদ্বার অনুশীলনে এদিন কারও প্রবেশের অনুমতি নেই, তাই টিম হোটেলের সামনে সাংবাদিক ও সমর্থকদের ভিড়। টিম বাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কেটেছে সমর্থকদের। তাদের সেই প্রত্যাশা অবশ্য শেষ পর্যন্ত পূর্ণ হয়েছে। বাংলাদেশি শুনেই সমর্থকরা গানে গানে অভিনন্দন জানিয়েছে লাল সবুজের দেশকে। ইন্টারনেটের কল্যাণে এখন বড্ড চেনা 1000 মাইল দূরের দেশটি। আর্জেন্টিনার ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ক্যানসাসের। ক্যানসাসের যেখানেই যাবেন সেখানেই দেখা মিলবে নীল সমুদ্রের। আর্জেন্টাইন সমর্থকদের উপচে পড়া ভিড় এখন এই শহরে। বিশ্বকাপের উন্মাদনা আর রং এখন পুরোপুরি এই শহর জুড়ে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র।